আজকে অফিসে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। অফিসে ঢুকে নিজের কেবিনে এসে বসতে না বসতে পিয়ন এসে বলল ম্যাম নাকি তার কেবিনে যেতে বলেছে। আজকে কপালে শনি আছে মনে হয়। বসে না থেকে ম্যামের কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসবো ম্যাম? ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আসুন। আমি ভিতরে ঢুকে ম্যামের সামনে গেলাম। আজকে ম্যামকে দেখতে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাম বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আর আজকে অফিসে আসতে তো লেট কেন? আসলে ম্যাম, নীল শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরি। আর রাস্তায় জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। ঠিক আছে, কাল থেকে যেন দেরি না হয়। এখন যান, নিজের কেবিনে গিয়ে কাজ করুন। আমি আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসলাম। শালা এই কথা বলার জন্য কেবিনে ডেকেছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। এবার পয়সায় পালা শেষ করিনি। আমি রাসেল, বর্তমানে এই অফিসে কাজ করি। পরিবারে আমি, আব্বু, আম্মু আর একটা কিউট বোন আছে। বোনটা এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর বাবা নিজের অফিস দেখাশোনা করে। এখন আপনারা হয়তো বলবেন, নিজের অফিস থাকতে অন্য অফিসে কাজ করি কেন? কারণটা হচ্ছে আমার অফিসের ম্যাম। দূর, খালি ম্যাম বলি কেন, ওর আব্বু আম্মু কি সুন্দর নাম রেখেছেন, ফারিয়া। তো যাই হোক, ফারিয়াকে আমি একদিন রাস্তায় ভেসে দেখে পছন্দ করে ফেলি। তারপর ওর পিছু নেওয়া শুরু করি। পিছু নেওয়ার পর জানতে পারি ফারিয়া তাদের অফিস দেখাশোনা করে। আমার কপাল ভালো, ওই সময় তাদের অফিসে লোক নেওয়া আছে। তখন আমি এই অফিসে ইন্টারভিউ দিতে আসি। আল্লাহর রহমতে চাকরিটা হয়ে যায়। আজকে 5 দিন হয়েছে অফিসে কাজ করি। আমি অফিসে ফারিয়ার দিকে সবসময় তাকিয়ে থাকি। ফারিয়া অনেক শান্ত, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। ফারিয়া বাইরের রাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে এসেছে। আর ফারিয়া আমার আসল পরিচয় জানে না। কাজ করতে করতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেল। আমাকে গতকাল 2টা ফাইল দিছে আজকের দিনের ভিতরে করে দেওয়ার জন্য। ফাইল দুটোর কাজ শেষ। আসলে কাজে আমার কোনো সমস্যা হয় না, কারণ আব্বুর সাথে মাঝে মধ্যে অফিসে গিয়ে কাজ করতাম। ফাইল দুটি নিয়ে ফারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, ভিতরে আসবো ম্যাম? আসুন। আসলে ম্যাম, গতকাল যে 2টি ফাইল দিছেন সেগুলোর কাজ শেষ। কি? এত তাড়াতাড়ি ফাইলের কাজ শেষ? দেখি তো কেমন কাজ করেছেন। ফারিয়া আমার হাত থেকে ফাইল দুটো নিয়ে দেখতে লাগলো। দেখা শেষ হলে আমাকে বলল, গুড, আপনি তো দেখছি খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন। আমি একটাও ভুল পাইনি। কিভাবে করলেন? আমার অফিসে যত লোক আছে তারাও তো পুরো দিনে কাজ করতে পারবে না। আমি আপনার কাছ থেকে অনেক খুশি হয়েছি। আপনার বেতন জানি কত টাকা? ম্যাম, 20,000 টাকা। আজকে থেকে আপনার বেতন 25,000 টাকা। 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আমি মনে মনে বললাম, আমার টাকার দরকার নেই, তুমি শুধু আমার হলে হবে। হঠাৎ ফারিয়া আমার মুখের সামনে চুটকি দিয়ে বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? আপনাকে এতক্ষণ ডাকছি, শুনেন না? কিছু না ম্যাম, বলুন। লাঞ্চের টাইম তো হয়ে গেছে, চলুন আজকে আপনার সাথে খাবার খাবো। আমি তো মনে মনে খুশি। তারপর ফারিয়ার সাথে কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে গেলাম। একটা টেবিলে বসার পর ফারিয়া খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। দুজনে খাবার খেতে লাগলাম। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটা কি সুন্দর করে খাবার খাচ্ছে। হঠাৎ ফারিয়া বলল, আমার দিকে না তাকিয়ে খাবার খান। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। দুজনে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। আমি আমার কেবিনে চলে আসলাম। হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই, আমি রিয়া। তুমি? আমি রাসেল, আজ 5 দিন হলো অফিসে জয়েন করছি। সেটা আমি জানি, কিন্তু তুমি কারোর সাথে কথা বলো না কেন? খালি দেখি ম্যামের সাথে কথা বলো। আসলে আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি, আর উনি অফিসের বস, তার সাথে কথা বলতেই পারি। কিন্তু আমরাও তো অফিসে কাজ করি, আমাদের সাথে কথা বলা যায় না? অবশ্যই যাই, কিন্তু আমি তো কাউকে চিনি না, কিভাবে কথা বলবো? আমাদের সাথে কথা বললে তো চিনতে পারবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই হতে পারি, কিন্তু একজন একজনকে তুই করে বলতে হবে। ঠিক আছে। তারপর রিয়া আরো কিছুক্ষণ কথা বলে, তারপর কেবিনে চলে গেল।
বিকালে অফিস ছুটি হওয়ার পর বাইরে চলে আসলাম। ফারিয়া তার গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি রিয়া রিক্সা নিয়ে আমার সামনে আসলো। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বাসায় যাবি না? যাব তো, কিন্তু রিক্সা পাচ্ছি না। ও, এ কথা। আমার সাথে আয়। এখন আর রিক্সা পাবি না। তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। না থাক, তুই যা, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুই মনে হয় আমাকে বন্ধু ভাবতে পারিস নাই। যদি ভাবতি তাহলে মানা করতি না। আরে এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, চল। কি আর করব, এত করে যখন বলছে তাই উঠে গেলাম। কথা বলতে বলতে বাসায় যাচ্ছি। হঠাৎ একটা কথা মনে হলো, রিয়াকে তো আমার বাসার সামনে নেওয়া যাবে না। কারণটা তো আপনারা জানেন। আমি রিয়াকে একটা কাজের কথা বলে বাসা থেকে কিছুটা দূরে নেমে গেলাম। রিয়া তার বাসায় চলে গেল। আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাইসা, মানে আমার ছোট বোনের নাম, দরজা খুলে দিল। আমার আইসক্রিম এবং ফুচকা কোথায়? আসলে আপু, আজকে আনতে মনে ছিল না। প্লিজ রাগ করিস না, কালকে এনে দিব। যা, তোর সাথে কথাই বলবো না। মুখটা বেজার করে চলে গেল। আপনারা কি ভাবছেন আমি ফুচকা আর আইসক্রিম আনি নাই? ভুল ভাবছেন। আমি রিক্সা থেকে নেমে আগে ফুচকা নিলাম, তারপর একটা দোকান থেকে আইসক্রিম নিলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রাইসার রুমে গেলাম। রুমে এসে দেখি বোনটা আমার মন খারাপ করে বসে আছে। আমি রাইসার পাশে গিয়ে বসলাম। আমার বোনটা বুঝি এই বাড়িটার উপর রাগ করছে। তুই আমার সাথে কথা বলবি না। তুই অনেক খারাপ। তুই জানিস আমি প্রতিদিন এগুলোর জন্য অপেক্ষা করি, কিন্তু তুই যা আমার রুম থেকে। তোর সাথে কথাই বলবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর জন্য আইসক্রিম আর ফুচকা এনেছিলাম, কিন্তু তুই যখন খাবি না তাহলে আজকে আমিই খাবো। আইসক্রিম আর ফুচকা দেখে এগুলো বললাম। রাইসা এগুলো দেখে আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করলো আর বলল, তুই আমার লক্ষ্মী ভাইয়া। হাইছে, এতক্ষণ আমার খারাপ বলছে এবং কথা বলতে মানা করছে, তাহলে এখন আমার এগুলো খাস কেন? তাহলে তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? তুই জানিস না আমি এগুলো না খেলে আমার ঘুম হয় না। হয়েছে, এবার আপনি খান, আমি আমার রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরের দিন অফিসে নিজের কেবিনে বসে কাজ করতেছি। এখনো ফারিয়া অফিসে আসেনি। মনটা খারাপ হয়ে আছে। তাকে একটাবার না দেখলে কাজে মন বসাতে পারি না। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার কেবিনে আসলো। কিরে, কেমন আছিস? আজকে তোকে কেমন মন মরা লাগছে। কি হয়েছে তোর? আজকে কেমন জানি খারাপ লাগছে। আজকে আর অফিস করবো না, ম্যানেজারকে বলে ছুটি নিয়ে নিব। তাহলে চল দুজনে একসাথে ছুটি নিয়ে আসি। ঠিক আছে, চল। কি আর করার, ফারিয়াকে না দেখলে কাজ করতে মন চায় না। তাই রিয়ার কথায় রাজি হয়ে গেলাম। দুজনে ম্যানেজারের কাছে গিয়ে ছুটি নিলাম। এই অফিসের ম্যানেজার অনেক ভালো, আর এখন অফিসে তেমন কাজের চাপ নেই, তাই ছুটি দিয়েছে। রিয়া আর আমি অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। দুজনে বসে বসে বাদাম খাচ্ছি আর কথা বলছি। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস? আমার দ্বারা এসব হবে না, কারণ আমার চেহারা একদম ভালো না, আর আমি একটা অফিসে কাজ করি। কেউ কি আমাকে ভালোবাসবে? আসলে কলেজে অনেক মেয়ে আমাকে প্রপোজ করছে, কিন্তু মনের মতো কাউকে পাইনি, তাই কোনো মেয়ের সাথে প্রেম করিনি। কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে একদম হিরোর মতো। যে কোনো মেয়ে তোকে দেখলে পাগল হয়ে যাবে। যদি সুন্দর হতাম তাহলে আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রপোজ করি না কেন? গরিবের কপালে কখনো প্রেম ভালোবাসা নেই। আচ্ছা, আমার কথা বাদ দে, তুই কি কখনো প্রেম করেছিস? আমি এখনো মনের মতো কাউকে পাইনি, তাই এসব করি নাই। কিন্তু এখন একটা ছেলেকে আমি পছন্দ করি, কিন্তু ছেলেটা আমাকে পছন্দ করে কিনা জানি না। তবে তার সাথে এখন বন্ধুর মতো চলি। তা সে মানুষটাকে জানতে পারি? সেটা সময় হলে জানতে পারবি। এখন চল একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে যাব। ঠিক আছে,
চল। তারপর দুজনে পার্ক থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমি আর রিয়া একটা টেবিলে গিয়ে বসলাম। হঠাৎ একটা টেবিলে চোখ পড়তে আমার মাথা পুরো খারাপ হয়ে গেল এবং আবার মন খারাপ হয়ে গেল। দেখি ফারিয়া একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে এবং দুজনে হেসে হেসে কথা বলছে। আমি তাদের থেকে চোখ সরিয়ে নিলাম। রিয়া এখনো দেখিনি। দুজনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। বিলটা আমি দিলাম। রিয়াকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে আমি আরেকটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। তার মানে ফারিয়ার অন্য ছেলের সাথে রিলেশন আছে। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি রে ভাইয়া, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে? শরীর খারাপ? না, আমি ঠিক আছি, তোর সাথে পরে কথা বলবো। আমি রুমে গেলাম। রাইসাকে কিছু বলতে না দিয়ে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে অনেকক্ষণ ভিজলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। দুপুরে রাইসা খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি রাইসাকে বললাম বাইরে থেকে খেয়ে এসেছি। রাইসা কিছু না বলে চলে গেল। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম ফারিয়ার সাথে ছেলেটাকে এবং ওর সাথে ফারিয়ার কি সম্পর্ক সবকিছু জানতে হবে। পরের দিন অফিসে একটু আগে চলে আসলাম। এখনো অফিসের সবাই আসেনি। আস্তে আস্তে সবাই আসা শুরু করলো। কিছুক্ষণ পর রিয়া আমার কেবিনে এসে বলল, কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি অফিসে আসলি যে? সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই বাসায় না থেকে অফিসে চলে আসলাম। তা তুই কখন আসলি? আমি তো মাত্র আসলাম। চল দুজনে ক্যান্টিনে গিয়ে কফি খেয়ে আসি। কফি খেয়ে এসে কাজ করব। ঠিক আছে, চল। রিয়া আর আমি ক্যান্টিনে গিয়ে 2টা কফি খেয়ে অফিসে চলে আসলাম। নিজের কেবিনে এসে মনে হলো আমার তো কোনো কাজ নেই, তাই বসে না থেকে ফারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, ভিতরে আসতে পারি ম্যাম? আসুন। আমি ভিতরে ঢুকে ফারিয়াকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। হঠাৎ গতকালের ঘটনা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। ফারিয়া আমাকে বলল, কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? তা আমার কেবিনে কেন আসলেন? আসলে ম্যাম, আমার হাতে কোনো কাজ নেই, তাই আপনার কাছে আসলাম। যদি কোনো কাজ থাকে তাহলে দেন। ঠিক আছে, এই 2টা ফাইল নিয়ে যান, কাজ করা শেষ হলে দিয়ে যাবেন। ঠিক আছে ম্যাম। ম্যাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? মনে করার কি আছে, আপনি বলুন। ম্যাম, গতকাল আপনাকে একটা রেস্টুরেন্টে দেখলাম, একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছেন। ছেলেটাকে আপনার বয়ফ্রেন্ড নাকি? ফারিয়া আমার কথা শুনে হাসতে লাগলো। আমি ফারিয়ার হাসি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি, মনে কয় তার এই হাসি সারাক্ষণ দেখি। হঠাৎ ফারিয়া বলে উঠল, আসলে ওর নাম জীবন, আমার ছোটবেলার বান্ধবী তিথির বয়ফ্রেন্ড। হঠাৎ তিথি আমাকে ফোন দিয়ে বলে রেস্টুরেন্টে যেতে, তাই গেলাম। কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে কি করছিলেন? আমি তো ফারিয়ার কথা শুনে অনেক খুশি হলাম। তার মানে ছেলেটার সাথে ফারিয়ার কোনো সম্পর্ক নেই। আমি শুধু শুধু কষ্ট পেলাম। আমি বললাম, কিন্তু গতকাল তো আপনার বান্ধবীকে দেখি নাই, উনি কোথায় ছিল? গতকাল আমার অফিস কেমন খারাপ লাগছে, তাই ম্যানেজার থেকে আমি আর রিয়া ছুটি নিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে গেলাম। তারপর আপনাকে দেখলাম। আর তিথি গতকাল ওই সময় তার বাসা থেকে ফোন আসে, তাই সে একটু বাইরে গেছে। ও ঠিক আছে ম্যাম, আমি তাহলে নিজের কেবিনে গিয়ে কাজ করি। ঠিক আছে, যান। আমি আর কোনো কথা না বলে ফাইল দুটো নিয়ে ফারিয়ার কেবিন থেকে বেরিয়ে আসলাম। নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে 2 মাস চলে গেল। এখন ফারিয়ার সাথে অনেক ফিরে হয়ে গেছি। একজন আরেকজনের নাম এবং তুমি করে বলি। আর রিয়ার সাথে আরো ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ফারিয়ার সাথে প্রতিদিন রাতে মোবাইলে কথা বলি, রিয়ার সাথেও বলি। রাতে খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি ফারিয়া ফোন দিছে। আমি কল রিসিভ করে বললাম, কেমন আছো, কি করো, খাবার খেয়েছো, বাসার সবাই কেমন আছে? আরে আস্তে আস্তে বলো, এতগুলো প্রশ্ন করলে কোনটার আগে উত্তর দিব? ঠিক আছে, একটা একটা করে বলো। আমি ভালো আছি, খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে তোমাকে ফোন দিলাম। আর আপু আম্মু সবাই ভালো আছে।
এবার তোমারটা বলো। আমিও ভালো আছি। খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতেছি, হঠাৎ তুমি ফোন দিলে যে। আচ্ছা ফারিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করবে না তো? কি কথা বলো, আমি রাগ করব না। আচ্ছা, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করছো বা কোনো ছেলেকে পছন্দ করতে? আজ পর্যন্ত তেমন ছেলে পাইনি, আর পাবো কেমন করে? সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা হয়নি। তবে আমি এখন একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে করে কিনা সেটা আমি জানি না। তবে তার কথাবার্তা চলাফেরা বলে সে আমাকে ভালোবাসে। ফারিয়ার মুখে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ফারিয়াকে পাওয়ার জন্য নিজেদের অফিস ছেড়ে তাদের অফিসে চাকরি করি, এখন নাকি সে অন্য কাউকে পছন্দ করে। আমার কোনো কথা না শুনে ফারিয়া বলল, কি ব্যাপার রাসেল, তুমি কেন কথা বলতেছো না? কি হয়েছে তোমার? আসলে তেমন কিছু না। আর ছেলেটাকে, তা কি জানতে পারি? সেটা সময় হলে জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, কালকে অফিসে কথা হবে। ফারিয়ার কোনো কথা না শুনে ফোন কেটে দিলাম। নিজের চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল। সারা রাত আর ঘুমায়নি। সকালে বিছানায় থেকে উঠে ওয়াশরুমে ঢুকে আয়নার মধ্যে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম, তখন আব্বু আমাকে বলল, তা বাবজান, তোমার অফিসে কাজ কেমন চলছে? অনেক ভালো আব্বু। রাসেল, তোর চোখ দুটো লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুমাস নাই? ঘুমাইছি, সকালে চোখে যেন কি পড়ছে তাই লাল হয়ে গেছে। তোকে বলছি এবার নিজেদের অফিস দেখাশোনা কর, আমি একা একা অফিস দেখাশোনা করতে পারছি না। আব্বু, আমার আরো কয়েকটা দিন সময় লাগবে, প্লিজ আব্বু, রাগ করো না। ঠিক আছে, কিন্তু তুই আমাকে এখনো বলিস নাই তুই অন্য অফিসে গিয়ে কেন কাজ করছিস? আব্বু, সেটা সময় হলে জানতে পারবে। তুমি এ কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। ঠিক আছে, করবো না। এবার নাস্তা করে অফিসে যা। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আসলাম। নাস্তা টেবিলে রাইসাকে দেখলাম না, মনে হয় এখনো ঘুমাচ্ছে। আব্বুর সাথে কথা বলতে বলতে রাইসার কথা জিজ্ঞেস করতে পারি নাই। তো চলুন অফিসে যেতে যেতে আপনাদের একটা কথা বলি। আব্বুকে যখন বলি আমি একটা অফিসে চাকরি করব, তখন আব্বু বলে নিজেদের অফিস থাকতে অন্য অফিসে কাজ কেন করব। তখন আমি আব্বুকে বললাম আমার একটা কাজ আছে, সেটা সময় হলে জানতে পারবে, কিন্তু আব্বু আমাকে অন্য অফিসে চাকরি করতে দিবে না। অনেক কষ্টে আব্বুকে বুঝিয়ে তারপর ফারিয়াদের অফিসে চাকরি নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসলাম। অফিসের ভিতরে ঢুকে নিজের কেবিনে চলে গেলাম। আজকে অফিসে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। টেবিলে একটা ফাইল আছে, সেটার কাজ করতে লাগলাম। হঠাৎ রিয়া আমার কেবিনে আসলো। কি রে, তোর আজকে অফিস আসতে লেট কেন? আর তোর চোখ দুটো লাল হয়ে গেছে কেন? ওয়াশরুমে ঢোকার সময় কি জানি চোখে পড়ছে, তাই লাল হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই লেট হয়েছে। রিয়াকে সত্যিটা বললাম না, তাহলে সে কষ্ট পাবে, কারণ রিয়া জানে আমি যে ফারিয়াকে ভালোবাসি। আমি ওর সাথে সব শেয়ার করি। এটা করলাম না কারণ রিয়া সত্যিটা ফারিয়াকে বলে দিবে। আমি রিয়াকে বলছি এটা যেন কখনো ফারিয়াকে না বলে। রিয়া বন্ধু হিসেবে আমার অনেক কেয়ার করে। আমার কষ্ট রিয়া সহ্য করতে পারে না। রিয়া বলল, তা ফারিয়ার সাথে কথা হয়েছে? কতটুকু আগালি? রাতে কথা হয়েছে, কিন্তু আমার মনে হয় ফারিয়া আমাকে ভালোবাসে না। হঠাৎ তোর এ কথা মনে হলো কেন? আমার মনে হয় ফারিয়া আমাকে বন্ধুর মতো ভাবে, এর থেকে বেশি কিছু না। আমি তাকে কথায় কথায় অনেকবার বুঝিয়েছি, কিন্তু ওর কোনো রিয়াকশন দেখি না। আমার মনে হয় কি ফারিয়াও তোকে ভালোবাসে, হয়তো ভয়ে বলতে পারে না। আর তুই তো জানিস মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আচ্ছা ঠিক আছে, আরো কিছুদিন দেখি, তারপর চিন্তা করব কি করা যায়। তুই এখন তোর কাজ কর গিয়ে। রিয়ার কোনো কথা না বলে তার কেবিনে চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল ফারিয়া নাকি তার কেবিনে ডাকছে। আমি আর বসে না থেকে ফারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম,
ভিতরে আসতে পারি? আরে তুমি আসো, তোমাকে বলছি না আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না, বসো। আমি চেয়ারে বসে ফারিয়ার দিকে তাকিয়ে দেখি আজকে ফারিয়াকে অনেক বেশি সুন্দর লাগছে, যেন একটা পরী আমার সামনে বসে আছে। রাতের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, তো বলো আমাকে কেন ডেকেছো? আমার হাতে কাজ আছে, ওগুলো করতে হবে। আজকে তোমাকে আর কাজ করতে হবে না, তুমি আর আমি আজকে একটা জায়গায় যাব। কোথায় যাবে সেটা কি জানতে পারি? সেটা গেলে দেখতে পাবে। তুমি গিয়ে বাইরে দাঁড়াও, আমি ম্যানেজার আঙ্কেলকে বলে আসছি। আচ্ছা ঠিক আছে বলে ফারিয়ার কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে চলে আসলাম। আসার সময় রিয়া আমাকে দেখে বলল, কোথায় যাচ্ছি? তখন আমি ফারিয়ার কথা বললাম। রিয়া মুস্কি মুস্কি হাসছে। কিছুক্ষণ পর ফারিয়া অফিস থেকে বেরিয়ে আসলো। তারপর ফারিয়া তার গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি ফারিয়ার সাথে সামনের সিটে বসলাম। কিছুক্ষণ পর ফারিয়া এয়ারপোর্টে চলে আসলো। ফারিয়া গাড়ি পার্কিং করে বলল বাইরেতে। দুজনে গাড়ি থেকে বের হলাম। তখন আমি ফারিয়াকে জিজ্ঞাসা করলাম, ফারিয়া তুমি এয়ারপোর্টে আসলে কেন? আজকে আমার কলিজা আসবে, তার জন্য এসেছি। ফারিয়ার মুখে কলিজা শুনে মনটা পুরো খারাপ হয়ে গেল। তার মানে ফারিয়ার বয়ফ্রেন্ড বাইরে থাকে। কিছুক্ষণ পর ফারিয়া একটা ছেলেকে দেখে এমন কিছু করবে আমি তো কল্পনাই করতে পারিনি। ফারিয়া একটা ছেলেকে দেখে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। ছেলেটাও ফারিয়ার কপালে চুমু দিল। আমি আর দাঁড়িয়ে না থেকে এয়ারপোর্ট থেকে একটা সিএনজি করে বাসায় চলে আসলাম। আসার সময় মোবাইল ফোন বন্ধ করে রাখলাম। যাকে পাওয়ার জন্য অফিসে জয়েন করছি সে এখন অন্য ছেলেকে ভালোবাসে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। হাম্মু এসে দরজা খুলে দিল। কি রে রাসেল, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে? আম্মু অফিসে তেমন কাজ নেই, তাই বসে সবাইকে ছুটি দিয়ে দিছে। সত্যিটা আর বললাম না। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু আমি খাবার খাবো না, আসার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি। তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট কর। আমি আর কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে অনেকক্ষণ ধরে কান্না করলাম। তারপর বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। এভাবে 3টা দিন চলে গেল। আমি আর মোবাইল চালু করি নাই। বাসাতে 3 দিন কাটিয়ে দিলাম। আব্বু আম্মু বলেছে আমার কি হয়েছে, আমি তাদের কিছুই বলি নাই। এই 3 দিনে প্রায় 5 প্যাকেট সিগারেট খেয়েছি। খাওয়া দাওয়া ঠিক মতো করি নাই। হঠাৎ আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আব্বু আম্মু আর রাইসা আমার পাশে বসে আছে। চারপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু বলল, কি রে বাবা, তোর জ্ঞান ফিরেছে? আজ একদিন পর তোর জ্ঞান ফিরেছে। তোর কি হয়েছে বল? পুরো রুম দেখে সিগারেট টানতে টানতে ভরিয়ে রাখছিস। আগে বলো আমি হাসপাতালে কেন, কি হয়েছে আমার? তোকে দুপুরে খাবার জন্য তোর রুমে ডাকতে গেছি, কিন্তু তোর রুমে গিয়ে দেখি তুই নিজেই পড়ে আছিস। তখন তোর বাবাকে ফোন দিয়ে বাসায় আনি। তোর বাবা দারোয়ান তোকে ধরে গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে আসি। এরপর ডাক্তার বলেছে তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, এই কারণে তোর শরীর দুর্বল হয়ে গেছে। এবার বল কেন এমন করছিস? তাহলে শোনো। তারপর আব্বু আর আম্মুকে সব কথা খুলে বললাম। তখন আব্বু বলল, তার মানে তুই ওই মেয়ের জন্য নিজের অফিস ছেড়ে তাদের অফিসে কাজ করছিস? আরে তুই বললে তো ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতাম। তারা হয়তো জানে না বাংলাদেশের বিজনেসম্যানদের মধ্যে আমি একজন। আব্বু ওসব কথা বাদ দাও, আমি আর ওই অফিসে কাজ করব না। এখন থেকে নিজেদের অফিস দেখাশুনো করব। কাউকে জোর করে ভালোবাসা যায় না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আর সামনে আগাবো না। তোরা থাক, আমি ডাক্তারের কাছে গেলাম, দেখি ডাক্তার কি বলে, তোকে কখন বাসায় নিয়ে যাওয়া যাবে। এই কথা বলে আব্বু কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আম্মু আর রাইসা কথা বলছি। পরের দিন সকালে বাসায় নিয়ে আসা হলো আমাকে। আমি এখন ভাবছি কালকে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবো।
এবং আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসবো। পরের দিন আম্মুকে বলে অফিসে চলে আসলাম। আজ 6 দিন পর অফিসের ভিতর ঢুকে নিজের কেবিনে চলে আসলাম। তারপর চেয়ারে বসে কম্পিউটারে রিজাইন লেটার টাইপ করলাম। টাইপ করা শেষে ফারিয়ার কেবিনে সামনে চলে আসলাম। ভিতরে আসতে পারি? ফারিয়া দরজার দিকে তাকিয়ে আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি ফারিয়াকে ছেড়ে বললাম, কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? ফারিয়ার চেহারার দিকে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম। চেহারা কেমন শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। আমার মনে হয় ফারিয়া ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ফারিয়া আমাকে বলল, তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? আর এতদিন কোথায় ছিলে? তোমার মোবাইল বন্ধ কেন? আপনি অফিসের বস আর আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই, এবং আজকে থেকে আমি আর আপনার অফিসে চাকরি করব না। এই নিন রিজাইন লেটার, আমার সার্টিফিকেটগুলো দেন। এটা তুমি কি বলছো? তোমার কি হয়েছে? তুমি অফিসে চাকরি করতে চাও না কেন? আর আমি অফিসের বস তো কি হয়েছে? তোমাকে না বলছি আমাকে নাম এবং তুমি করে বলতে? আমি কেন চাকরি ছেড়ে দিচ্ছি সেটা বলতে পারবো না, আপনি আমার কাগজপত্রগুলো দেন। আমার হাতে একদম সময় নেই। তোমার কি হয়েছে রাসেল? প্লিজ তুমি একটা বার বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ফারিয়ার হাতটা ছাড়িয়ে বললাম, আপনার কথা বুঝলাম না, আমাকে ছাড়া থাকতে পারবেন না মানে? তুমি আমার কথাতে বুঝতে পারতেছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ রাসেল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে যেদিন অফিসে দেখি সেদিন তোমাকে আমার ভালো লাগে, এই জন্য তোমার সাথে ফ্রি ভাবে কথা বলি। আপনি না অন্য ছেলেকে ভালোবাসেন? ওই দিন তো দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কিছু করেছেন। ফারিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বলল, তুমি জীবনের কথা বলছো? আরে ও তো আমার ছোট ভাই। দুজনে একসাথে বাইরে গেছি পড়ার জন্য, কিন্তু হঠাৎ আব্বু অসুস্থ হওয়ার কারণে আমি দেশে আসি। ওদিন জীবনের একটা পরীক্ষা ছিল, তাই সে আসতে পারে নাই। আর জীবন আমার কলিজা, আমার জানের ভাই। তুমি তো কখনো বলো নাই তোমার ভাই আছে। তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করেছো? যদি করতে তাহলে বলতাম। আমি মনে করেছি তোমার আর কোনো ভাই বোন নেই, তাই জিজ্ঞেস করলাম না। আর তুমি না বলছো একটা ছেলেকে পছন্দ করো, তাহলে সে কে? আরে সেই ছেলেটা তুমি। আব্বু আম্মুকে তোমার কথা সব আগে বলে রেখেছি, তারাও তোমাকে পছন্দ করেছে। তাই আমি ভাবছিলাম সামনে আমার জন্মদিনে তোমার পরিবারের সবাইকে দাওয়াত দিব, আর ওই দিন আন্টি পরিয়ে রাখবো। কিন্তু আজ 6 দিন ধরে তোমার কোনো খোঁজ খবরই নাই, তোমার বাসাও চিনি না, তাই ঠিকমতো খাওয়া দাওয়া করি নাই। আমি আর কোনো কথা না বলে ফারিয়াকে জড়িয়ে ধরলাম। মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি কিছু না বুঝে ওর থেকে দূরে চলে যাচ্ছিলাম। আমিও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম। আমি একদিন তোমার রাস্তার পাশে দেখে পছন্দ করি, তারপর তোমার পিছনে পিছনে এসে জানতে পারি তুমি অফিসের দেখাশোনা করো। হঠাৎ অফিসের গেটে চোখ পড়লো, লোক নেওয়ার বিজ্ঞপ্তি, তারপর আমার নামটা দিয়ে আসি। আমি তোমাকে পাওয়ার জন্য অফিসে চাকরি নিছি, আর তুমি আমার আসল পরিচয় জানো না। তোমার আসল পরিচয় মানে? আমাদের সব কিছু আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। আমার বাবা একজন বাংলাদেশের টপ বিজনেসম্যান। নিজেদের এত কিছু থাকতে তারপরেও তোমাকে পাওয়ার জন্য অফিসে চাকরি করি। তুমি যখন বলেছিলে তোমার একজন পছন্দের মানুষ আছে, তখন থেকে আমার মন খারাপ হয়ে যায়। এরপর যখন তুমি এয়ারপোর্টে তখন ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমে খেয়েছো, তখন আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসি। এরপর কি হয়েছে তা তো আপনারাই জানেন। তার মানে তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে? এসব বলে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর ফারিয়া আমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো, কারণ তার অনেক খিদে লেগেছে। 6 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। দুজনে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। ফারিয়া আমাকে খাইয়ে দিল, আমি তাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে অনেক জায়গায় ঘুরঘুরি করছি। তারপর ফারিয়াকে বাসায় নিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। রিয়া আমার বাসর ঘর সাজিয়েছে, এখন সে দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে ভিতরে ঢুকতে দেয় না টাকার জন্য। এবার আপনাদের বলি, ফারিয়ার জন্মদিনে আমার পরিবারের সবাই এসেছে। তারপর শ্বশুর শাশুড়িকে আমার আব্বু আম্মুর সাথে কথা বলে জন্মদিনে বিয়ের দিন তারিখ ঠিক করছে। এরপর আজকে বিয়েটা হয়ে গেল।
তো যাই হোক, ওই টাকা তাড়াতাড়ি বের কর, বাসর ঘর সাজাতে অনেক কষ্ট হয়েছে। তোকে কে বলেছে আমার বাসর ঘর সাজাতে? ঠিক আছে, এখনই তোর বাসর ঘরে সব ফুল ছিঁড়ে ফেলতেছি। ফুল ছাড়া এবার বাসর করাবো তোকে, এমনি তোর উপর অনেক রাগ। কথাবার্তা ভালো বোঝা যাচ্ছে না, তাই ওরে টাকা দিয়ে বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। রিয়া বাইরে থেকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে, কারণ তাকে টাকা কম দিয়েছি। আর রিয়ার রাগার কারণ হলো তাকে আমি সত্যিটা বলি নাই কেন, এ কারণে আমার ওপর রাগ করে আছে। আমাকে বাসর ঘরে ঢুকতে দেখে ফারিয়া বিছানা থেকে নেমে এসে পা ধরে সালাম করতে গেলে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। ফারিয়া আমাকে বলল, এভাবে সারা জীবন তোমার বুকে রাখবে, কখনো ছেড়ে যাবে না তো? ভালোবাসার মানুষকে কি কখনো ছেড়ে যাওয়া যায়? তোমাকে আমার বুকে সারা জীবন জড়িয়ে রাখবো। তারপর দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। আমি ফারিয়ার ঘোমটা তুলে তার দিকে তাকিয়ে দেখি আজকে ফারিয়াকে অনেক সুন্দর লাগছে। আমি ফারিয়ার কপালে একটা চুমু দিলাম। ফারিয়া হঠাৎ কেঁপে উঠল, তারপর ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। তারপর আর বলো না, বাকিটা বইটার ঠ্যাং। ধন্যবাদ সবাইকে আমাদের গল্পগুলো এত কষ্ট করে দেখার জন্য। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।